ডিয়ার স্টুডেন্টস, আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম ক্লাস 12-এর ডিটারমিনেন্ট, এই শেষ অংশটি আমাদের বাকি ছিল। তো প্রথম অংশ যেগুলো আলোচনা করব এগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেই, তবে যারা জয়েন্ট এন্ট্রান্স বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম নাম্বার, adjoint or adjugate of a ডিটারমিনেন্ট। কোনো একটি ডিটারমিনেন্টের পদগুলির কোফ্যাক্টরগুলিকে নিয়ে যে ডিটারমিনেন্ট গঠিত হবে সেটিকে বলা হবে অ্যাডজয়েন্ট অর অ্যাডজুগেট। তার একটা ডিটারমিনেন্ট আমি যদি ধরে নিই যে ডেল্টা ইকুয়াল টু a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, তাহলে অ্যাডজয়েন্ট কি হবে? অ্যাডজয়েন্ট এটি যে ডেল্টা বলা হয় ইকুয়াল টু হবে ক্যাপিটাল A1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, যেখানে AI হলো AI এর সহগুণনীয়ক। সিমিলার ভাবে BI ও হবে, BI হলো PI এর সহগুণনীয়ক এবং CI হলো CI এর সহগুণনীয়ক। সহগুণনীয়ক মানে হচ্ছে কোফ্যাক্টর, যেখানে I ইকুয়াল টু কত হবে? I ইকুয়াল টু হচ্ছে 1 2 3, অর্থাৎ এলিমেন্টগুলোর করেসপন্ডিং কোফ্যাক্টরগুলোকে নিয়ে আমরা যে ডিটারমিনেন্ট গঠন করবো সেটাই হবে অ্যাডজয়েন্ট অর অ্যাডজুগেট। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল অফ এ ডিটারমিনেন্ট। একটি ডিটারমিনেন্টের অনন্য বলা হয় রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বলা হয় রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বাংলা হচ্ছে অনন্য ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্ট ডেল্টা আমি ধরে নিয়েছিলাম এবং এর অ্যাডজয়েন্টটাকে ধরে নিয়েছিলাম যে অ্যাডজয়েন্ট এডি যে এ বলা হয়, অ্যাডজয়েন্ট ডেল্টা বলেছিলাম আমি। তো তাহলে যদি অ্যাডজয়েন্ট ডেল্টাকে ডেল্টা দিয়ে ভাগ করা হয় ডিটারমিনেন্টের মানটা দিয়ে, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল অফ ডেল্টা ইকুয়াল টু পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট ডেল্টা বাই ডেল্টা, এটাই হচ্ছে রেসিপ্রোকাল। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ধর্ম আমরা আলোচনা করব, যে এই ধর্মগুলো মনে রাখবে যারা বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সিলেবাসে নেই যে একটা যে কোনো ডিটারমিনেন্ট ধরে নিলাম ডেল্টা, আর অ্যাডজয়েন্ট ডেল্টাকে আমি ধরে নিলাম ডেল্টা 1 এবং রেসিপ্রোকাল ডেল্টাকে ধরে নিলাম ডেল্টা 2। তাহলে আমার দুটো কন্ডিশন হোল্ড করে, একটা হচ্ছে ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা স্কোয়ার, আর নেক্সট হবে ডেল্টা 2 ইকুয়াল টু হবে 1 বাই ডেল্টা। ডেল্টা 2 হবে 1 বাই ডেল্টা। এই দুটো কন্ডিশন আমাকে মনে রাখতে হবে। যারা জয়েন্টের জন্য বা অন্যান্য কমিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এইচএস যদি কেউ দিতে চাও এগুলো দরকার নেই। নেক্সট আমি আসছি সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অর্থাৎ প্রতিসম, বাংলা হচ্ছে প্রতিসম ও বিপ্রতিসম ডিটারমিনেন্ট। প্রতিসম নির্ণায়ক, ডিটারমিনেন্ট মানে হচ্ছে নির্ণায়ক, আমরা জানি। তো এখন আমরা একটা যে কোনো ডিটারমিনেন্ট আছে, ডেল্টা একটা যে কোনো ডিটারমিনেন্ট আছে, ধরো এরকমভাবে আমি বলছি জেনারেল ফর্মে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33
একটা যে কোনো ডিটারমিনেন্ট আছে, এই ডেল্টা ডিটারমিনেন্টকে সিমেট্রিক বা প্রতিসম ডিটারমিনেন্ট বলা হবে যদি দেখা যায় যে এই ডিটারমিনেন্টটা আছে তার রো এবং কলামের যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি aij ইকুয়াল টু a ji এই কন্ডিশনটা হোল্ড করে, যেখানে i ইকুয়াল টু 1 2 3, j ইকুয়াল টু 1 2 3, এটা তিন অর্ডারের ক্ষেত্রে আমি বলছি, এই অর্ডারের ক্ষেত্রে এর পর্যন্ত হবে, অর্থাৎ aij সমান aji যদি এই কন্ডিশনটা হোল্ড করে, অর্থাৎ সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট যদি ফার্স্ট রো এবং সেকেন্ড কলামের এলিমেন্টের সাথে সমান হয়, সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট যদি ফার্স্ট কলাম সেকেন্ড রো এলিমেন্ট ফার্স্ট রো এবং সেকেন্ড কলামের এলিমেন্টের সাথে সমান হয়, তাহলে অর্থাৎ a21 সমান a12 যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো প্রতিসম বা সিমেট্রিক ডিটারমিনেন্ট। একটা উদাহরণ দিই আমি, তাহলে তোমরা বুঝতে পারবে আর ভালো করে। a b c f g h ডেল্টা। দেখো এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট h, সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট h, সিমিলার ভাবে প্রতিটা ক্ষেত্রে দেখো তাই হচ্ছে। তাহলে এই ডিটারমিনেন্ট একটা হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম ডিটারমিনেন্ট, এ হলো সিমেট্রিক ডিটারমিনেন্ট। নেক্সট হচ্ছে স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম। বিপ্রতিসম কি হবে? বিপ্রতিসম হবে যদি দেখা যায় যে একটা যে কোনো ডিটারমিনেন্ট ডেল্টা আছে, এই ডিটারমিনেন্টটাকে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক বলা হবে যদি দেখা যায় যে aij ইকুয়াল টু হয় মাইনাস aji ফর i ইকুয়াল টু 1 2 3, j ইকুয়াল টু 1 2 3। আমি তিন অর্ডার দিয়ে সবসময় এখন তোমাদের এক্সপ্লেন করছি। যদি মাইনাস একটা সিম্বল চলে আসে সামনে, তাহলে সেটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এক্সাম্পল সিমিলার ভাবে বলতে পারবো, যে উদাহরণ দিচ্ছিলাম ওই উদাহরণই হবে, শুধু মাইনাস সিম্বলগুলো দিয়ে দিলেই প্লাস স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট হবে। তো আমি এরপরে চলে আসছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা যদিও তোমরা আগে জেনেছো, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগেই জেনেছি যে একটা ত্রিভুজ যদি তার তিনটে শীর্ষবিন্দু হয় x1 y1 কমা হচ্ছে x2 y2 এবং x3 y3, এই তিনটে যদি কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হয়, এটা আমি যদি ধরে নিই যে এটা ধরো a, ধরে নিলাম b, এটা ধরো c ধরে নিলাম, মানে ABC একটা ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটাকে আমি যেটা সূত্র জানি, হাফ অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y2 মাইনাস y1, এইভাবে যে আমরা সূত্রটা জানি, সেটাকে যদি আমি ডিটারমিনেন্টটাকে লিখি, তাহলে আমি লিখতে পারবো হাফ অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1 বর্গ একক। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে যদি মানটা নেগেটিভ আসে তাহলে কিন্তু আমরা সেটাকে মড নিয়ে নেব মান, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে আরেকটা শর্ত আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা জানি যে একটা ত্রিভুজ যে তিনটে বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু তিনটি সমরেখা হবে, অর্থাৎ কোলিনিয়ার হবে যদি কি হয়, এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা হয় 0, অর্থাৎ ক্ষেত্রফলটা যদি 0 হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো যে পয়েন্ট তিনটি হচ্ছে সমরেখ বা কোলিনিয়ার। তাহলে কোলিনিয়ার পয়েন্টের শর্ত এখানে কি হয়ে গেল, ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে, তার মানে তিনটে পয়েন্ট সমরেখ হবে যদি হয়ে যায় এই শর্তটা হোল্ড করে, x1 y1 1, x2 y2 1, x3 y3 1 ইকুয়াল টু 0। এটা হয়ে গেলে পয়েন্ট তিনটে হয়ে যাবে কোলিনিয়ার বা বাংলা হচ্ছে সমরেখ হবে, বিন্দু তিনটি হবে সমরেখ। এটা আমাকে মনে রাখতে হবে, এটা দিয়ে বিভিন্ন রকম অঙ্ক আমাদেরকে করতে হবে পরবর্তীকালে। এরপরে আজকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটির উপরে স্ট্রেস দেওয়া হয়েছিল শুরুতে, খুব ভালো করে শুনবে, এবং এটা কিন্তু এটা দিয়ে অঙ্ক পরীক্ষায় সাধারণভাবে থাকেই।
আসছি আমি, সেটি হচ্ছে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল, ক্রেমারের নিয়মে আমরা সমীকরণকে সমাধান করব। তো সমীকরণ সমাধান করব এখন ক্রেমার্স রুল দিয়ে। কার কিরকম সমীকরণের সমাধান করব? সমীকরণগুলো হবে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, অর্থাৎ হবে রৈখিক সহজ সমীকরণের সমাধান করব। আমি প্রথমে দুটো দিয়ে বলছি, তারপর তিনটে দিয়ে বলবো। a1x প্লাস b1y ইকুয়াল টু আমি ধরে নিলাম c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল টু c2। আমি এখন দুটো ভেরিয়েবল দিয়ে বলছি, x এবং y দিয়ে। পরবর্তীকালে আমি তিনটে দিয়ে আলোচনা করব। এই মেথডটার নাম ক্রেমার্স রুল কেন হয়েছে? এই মেথডটা প্রথম ম্যাথমেটিশিয়ান ক্রেমার আবিষ্কার করেন বলে এটাকে নাম হয়েছে ক্রেমার্স রুল। তো এটা করতে গেলে আমরা দেখো প্রথমে একটা ডিটারমিনেন্ট কনসিডার করে নেব, ডেল্টা। কি ডিটারমিনেন্ট? এই এক্স এবং ওয়াই যে ভেরিয়েবলগুলো আছে তার কোএফিসিয়েন্টগুলো দিয়ে, অর্থাৎ সহগগুলো দিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেটাকে আমি ডেল্টা, অর্থাৎ a1 b1 a2 b2, এটা হয়ে গেল ডেল্টা। এরপরে আমাকে ডেল্টা ওয়ান বের করতে হবে, বা ডেল্টা এক্স বলা হয়, অনেক সময় ডেল্টা ওয়ানও বলে, বা কোনো কোনো বইয়ে ডেল্টা সাফিক্স এক্স দিয়েও বলা হয়। ডেল্টা ওয়ান কি হবে? এই এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটাকে আমি রিপ্লেস করব ধ্রুবক পদগুলো দ্বারা, অর্থাৎ এখানে যে মানগুলো আছে তাহলে কথা হয়ে গেল c1 c2 b1 b2 দ্বারা। আর সিমিলার ভাবে ডেল্টা টু বা ডেল্টা ওয়াই বলা হয়, ডেল্টা সাফিক্সে ওয়াই বলা হয়, আর ডেল্টা টু সেটা কি হবে? সেটা হবে a1 a2 থাকলো, এই যে b1 b2 আছে সেই পদটাকে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটাকে আমি রিপ্লেস করবো কার দ্বারা? এই কোএফিসিয়েন্ট দ্বারা। তাহলে এটা হয়ে গেল c1 c2। এবার আমরা খুব সহজেই একটা সমীকরণ যে দেওয়া থাকে সেগুলো মানগুলো আমি এগুলো বের করে নিতে পারবো, এবং বের করার ফলে শেষে আমি পাবো x এর মান হবে ডেল্টা ওয়ান বাই ডেল্টা এবং y এর মান হবে ডেল্টা টু বাই ডেল্টা। এখন a1 b1 c1 দেওয়া আছে বলে তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু যখন এগুলো আমরা মান বসিয়ে দেবো তখন আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে যাবো, এবং সেই মানগুলো এখানে বসিয়ে দিলেই সমীকরণটি সমাধান পেয়ে যাবো। একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের পরিষ্কার হবে। একটা ছোট উদাহরণ দিচ্ছি, যেমন ধরো যদি বলি যে x প্লাস 2y ইকুয়াল টু 3 এবং 3x প্লাস 2y ইকুয়াল টু 5 একটি সমীকরণ আছে। এই সমীকরণটিকে সমাধান করতে হবে কার সাহায্যে? ক্রেমার্স রুলের সাহায্যে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো যে ডেল্টা ইকুয়াল টু, এখানে ডেল্টা ইকুয়াল টু, ডেল্টা কি হবে? কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট গুলো হবে, তাহলে 1 2 3 2 ভেঙে নেবো আমি, কত হচ্ছে দেখে নিচ্ছি। 2 মাইনাস 6 ইকুয়াল টু হয়ে গেল -4। এবার ডেল্টা ওয়ান বা ডেল্টা এক্স যেটা বলছিলাম সাফিক্স দিয়ে, কি হবে? এই 1 3 যে আছে সেটাকে রিপ্লেস করবো 3 5 দ্বারা, তাহলে হয়ে গেল 3 5 2 2। কত হচ্ছে ভেঙে নিচ্ছি আমি, 3 2 6 মাইনাস 10 ইকুয়াল টু -4। ডেল্টা টু কত হবে? ডেল্টা টু হবে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটাকে আমি রিপ্লেস করব কার দ্বারা? এটা দ্বারা। তাহলে ডেল্টা টুটা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে হয়ে গেল 1 3 3 5। তাহলে এটা হয়ে গেল কত? 5 মাইনাস 9 ইকুয়াল টু -4। তাহলে এখানে আমি পেয়ে গেছি x ইকুয়াল টু, এখান থেকে বের করতে পারি আমার ডেল্টা ওয়ান ডেল্টা টু এক্স, অতএব ক্রেমার্সের রুল নিয়ে কি পাচ্ছি আমি? x ওয়ান পাচ্ছি ডেল্টা ওয়ান বাই ডেল্টা, মানটা বসিয়ে দিই, -4 বাই -4 ইকুয়াল টু 1। y কত পাবো? y এর মানটা বসিয়ে দেবো, তাহলে কত হয়? ডেল্টা টু বাই ডেল্টা হয়, তো এটা হয়ে গেল -4 বাই -4 ইকুয়াল টু 1। অতএব নির্ণেয় সমাধান হয় x ইকুয়াল টু পেয়ে গেলাম 1, y ইকুয়াল টু 1। আশা করছি তোমরা তিনটে ভেরিয়েবল যদি x y এর ক্ষেত্রে আমি সমীকরণটা ধরি, ধরো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, এবং a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3।
এটা তিনটে ইকুয়েশন দেওয়া আছে এবং তিনটে ভেরিয়েবল আছে। এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তাহলে এগুলোকে আমি কিভাবে ক্রমাসলে সমাধান করবো? এক্ষেত্রে প্রথমে ডেল্টাটাকে বের করে নেবো। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টগুলো কি হবে? a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ডেল্টা 1 বা ডেল্টা x এর সাফিক্স দিয়ে বলছিলাম, সেটা কি হবে? এই x এর কোএফিসিয়েন্টগুলোকে আমি রিপ্লেস করব কনস্ট্যান্ট টার্মগুলো দ্বারা। তাহলে d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3, এটা হয়ে গেল ডেল্টা 1 বা ডেল্টা x। সিমিলার ভাবে আমি ডেল্টা 2 বা ডেল্টা y বের করব। কি করব? a1 a2 a3 থেকে গেল এই যে x y এর যে কোএফিসিয়েন্ট আছে সেগুলোকে আমি রিপ্লেস করে দেবো d1 d2 d3 দ্বারা। d1 d2 d3, তারপর 6 যা আছে তাই থাকলো c1 c2 c3, এভাবে ডেল্টা পেয়ে গেলাম। আর ডেল্টা 3 বা অনেক বইয়ে নোটেশন ডেল্টা সাফিক্স জেড বলা হচ্ছে, সেটা কি? a1 a2 a3 থেকে গেল b1 b2 b3 থেকে গেল, আর c1 c2 c3 অর্থাৎ জেড এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটাকে আমরা রিপ্লেস করব d1 d2 d3 দ্বারা, d1 d2 d3 দ্বারা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম তিনটে জিনিস। আবার ক্রেমার্স রুলে আমি একই সিস্টেম পাবো। কি পাবো? x ইকুয়াল টু হবে এখানে x ইকুয়াল টু হবে ডেল্টা 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু হবে ডেল্টা 2 বাই ডেল্টা এবং z ইকুয়াল টু হবে ডেল্টা 3 বাই ডেল্টা। এটাকে অনেক সময় ডেল্টা x বাই ডেল্টা বলতে পারি, এটাকে ডেল্টা সাফিক্স y বাই ডেল্টা বলতে পারি, এটাকে বলতে পারি ডেল্টা সাফিক্স z বাই ডেল্টা। তিনটে মান বের করে ফেলবো। এগুলো যেহেতু মান পেয়ে যাবো সেগুলো আমরা খুব সহজে এখান থেকে মান করতে পারবো। অনুশীলনী যখন আমরা সমাধান করে দেখাবো তখন তোমাদের বিষয়টি আরো পরিষ্কার হবে। তো এখান থেকে ক্রেমার্স রুল থেকে আমরা তিনটে জিনিস শর্ত পাবো। আমরা জানি যে সমীকরণ যদি থাকে, সমীকরণগুলো থাকলেই তো সবসময় সমাধানযোগ্য হবে না। এই যে সমীকরণগুলো আমি লিখলাম সিস্টেম অফ ইকুয়েশন গুলো, যে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2 এবং a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3, এই তিনটে সমীকরণ যে আমি লিখলাম, এটা যদি 1 2 3 নাম দিয়ে দিই এবং করসপন্ডিং ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এবং ডেল্টা এই তিনটে বের করে ফেলেছি। ডেল্টা বের করেছি, ডেল্টা 1 বের করেছি, ডেল্টা 2 বের করেছি এবং ডেল্টা 3 বের করেছি। তো এই সমীকরণগুলো সবসময় যে সমাধান থাকবে তার কোনো মানে নেই। সমীকরণগুলো সমাধান থাকতে গেলে কিছু শর্ত আছে এবং যদি সমীকরণগুলো সমাধান থাকে তবে আমরা সমীকরণগুলোকে বলবো সঙ্গত। ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট, CONSISTENT, কনসিস্টেন্ট বা বাংলায় বলা হয় সঙ্গত। এটার জন্য শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যেটা, যে ডেল্টাটা নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা একটি মাত্র সমাধান পাবো। সমীকরণগুলো একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এই ক্ষেত্রেও সমাধান থাকলে একটি মাত্র সমাধান, অনলি ওয়ান, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বের করব। 2 নম্বর কন্ডিশন, যে ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 হয় এবং ডেল্টাটা নট ইকুয়াল টু 0 হলো আর সাথে সাথে হয়ে গেল ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 নয়, ডেল্টাটাও 0 হয়ে গেল এবং সাথে সাথে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এগুলোও 0 হয়ে গেল, তাহলে সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন এক্সিস্ট করবে। কি হবে? ডেল্টাটা 0 হয়ে গেল, সাথে সাথে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এগুলো 0 হয়ে গেল, তাহলে সমাধানগুলো অসংখ্য সমাধান থাকবে সমীকরণগুলি। দেয়ার এক্সিস্ট ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এবং এক্ষেত্রে বলা হবে, এক্ষেত্রে সমীকরণগুলি কিন্তু হবে কি সঙ্গত। সমাধান থাকা মানে সঙ্গত, মানে এই দুটো কেসে হয়ে গেল সমীকরণগুলি সঙ্গত বা কনসিস্টেন্ট। থার্ড কেস হচ্ছে ডেল্টাটা 0 হয়ে গেছে কিন্তু ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর মধ্যে যে কোনো একটি ন্যূনতম একটি
কমপক্ষে একটির মান অশূন্য যদি হয়ে যায় তাহলে সমীকরণগুলো যে কোনো একটা হতে পারে বা একাধিক হতে পারে, এই তিনটের মধ্যে কমপক্ষে একটা মান যদি শূন্য হয়ে যায়, অশূন্য হয়ে যায়, তাহলে আমরা বলবো যে এই সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না। তাহলে কি হবে? এই ক্ষেত্রে হবে সমাধান থাকবে না, অর্থাৎ সমীকরণগুলি হবে ইনকনসিস্টেন্ট, বা বাংলায় বললে বলা হচ্ছে অসঙ্গত, বাংলায় হচ্ছে অসঙ্গত। তাহলে এই দুটো কেসে হয়ে গেল কনসিস্টেন্ট, এবং থার্ড কেসে হয়ে গেল ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। এবার আমরা কিভাবে সমীকরণগুলি সমাধান করা যাবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এর সাথে আরেকটা জিনিস তোমাদের আছে ছোট বিষয়, সেটাও একটু বলে নিই আমি, যে যদি এরকম হয়ে যায় যে a1x plus b1y plus c1z equal to 0, a2x plus b2y plus c2z equal to 0, এবং a3x plus b3y plus c3z equal to 0 যদি হয়ে যায়, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট টার্মগুলো সব 0 হয়ে যায়, তাহলে এই ধরনের সমীকরণগুলোকে বলা হবে হোমোজিনিয়াস ইকুয়েশন, বা বলা হয় সমসত্ব সমীকরণ বা সমমাত্রিক সমীকরণ। সমসত্ব সমীকরণ বলা হয় বা সমমাত্রিক সমীকরণ এগুলো বলা হয়। সমমাত্রিক সমীকরণ ইংরেজি হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন, সমমাত্রিক সমীকরণ বা হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয়। তো এই ক্ষেত্রে দেখো যে ডেল্টাটা, এবার এক্ষেত্রে যদি ডেল্টাটা নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে x সমান y সমান z সমান 0 হবে। এটা কারণ এই ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এগুলো সবসময় 0 হবে, এক্ষেত্রে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 0 হবে। তাহলে সলিউশনটা হচ্ছে একমাত্র কি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, এবং এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। এটা হলো 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস হচ্ছে যে ডেল্টাটাও 0 হয়ে গেল, আর এগুলো তো 0 আছে, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ইকুয়াল টু 0, এক্ষেত্রে হবেই সর্বদাই, কারণ এটা সবগুলো এলিমেন্টগুলো 0 আছে। তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে সমীকরণটির সমীকরণগুলোর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন এক্সিস্ট করবে, অর্থাৎ সমীকরণগুলির অসংখ্য সমাধান থাকবে। যাই হোক, এবার আমরা অঙ্কে আসছি, সমাধান করব। এগুলো হলো আমাদের থিওরিগুলো। এবার আমি অঙ্কগুলো সমাধান করে একে একে চেষ্টা করছি যতটা করা যায়। তোমাদের বইয়ে দেখো একটা কোশ্চেন আছে যে 2-3 এসএন দে বই আমি করছি, এসএন দে সুরেন্দ্রনাথ দে, প্রশ্নমালা 2-C ডিটারমিনেন্টেড 2 দেখাতে বলেছে যে a b প্লাস c কমা b c প্লাস a কমা c a প্লাস b বিন্দু তিনটি সমরেখা। তো বিন্দু তিনটি সমরেখা দেখাতে গেলে আমি কি বলেছি যে আমি দেখিয়ে দেবো যে a, আমি কি জানি x1 y1 1, তাহলে এই বিন্দু তিনটি সমরেখা আমাকে প্রমাণ করতে হবে। সমরেখা প্রমাণ করতে গেলে ডেল্টা ইকুয়াল টু আমি লিখছি এখানে কি হবে, বিন্দু তিনটি দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হয় তার ক্ষেত্রফলটা 0 দেখাবো, তাহলে হাফ অফ x1 y1 1, তাহলে হয়ে গেল কত, a b প্লাস c 1, b c প্লাস a 1, c a প্লাস b 1 ইকুয়াল টু, দেখো এখানে আমি যদি হাফ রেখে দিলাম, এই বিন্দু তিনটে দ্বারা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি আমি, তাহলে এখানে আমি করে দিচ্ছি a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। কি করলাম অপারেশনটা আমি বলছি, a প্লাস b 1 1 1, এখানে করলাম আমি c1 ড্যাশ সমান করলাম c1 প্লাস c2। এবার আমি এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি a প্লাস b প্লাস c-টা, তাহলে কত হয়ে গেল, এখানে হয়ে গেল 1 1 1, এখানে b প্লাস c, c প্লাস a, a প্লাস b 1 1 1। দেখো এখানে c1 ইকুয়াল টু c3 হয়ে যাচ্ছে, তাহলে মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে হয়ে গেল ইকুয়াল টু
জিরো, কারণটা হচ্ছে যেহেতু C1 ইকুয়াল টু C3, তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী জানি যে ত্রিভুজটা তখন জিরো হয়ে গেল, অতএব এই বিন্দু তিনটি হয়ে গেল সমরেখ, প্রুভড। নেক্সট আমরা আসছি তিনটে কেসের, আমি একটু করে দেখাবো কেস। তোমাদের একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 15 অঙ্ক, তোমাদের দীর্ঘচতুর্থ কোশ্চেনের 15 অঙ্ক। কি বলেছে দেখি, গ্রামার স্কুলে সমাধান করতে বলেছে। বলেছে x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 0। নেক্সট হচ্ছে 3x প্লাস 3y মাইনাস z ইকুয়াল টু 5। আর নেক্সট হচ্ছে x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাকে এই সমীকরণগুলো বলে দেওয়া আছে, তাহলে আমাকে সমাধান করতে হবে। তার প্রথমে এখানে ডেল্টা ইকুয়াল টু বের করে নিচ্ছি আমি। ডেল্টা কত হবে, কোএফিসিয়েন্টগুলো দিয়ে 1 2 মাইনাস 3 3 3 মাইনাস 1 1 মাইনাস 2 2। এটাকে ভেঙে নেবো আমি, প্রপার্টি কাজে লাগাতে পারি, ভেঙেও নিতে পারি সিম্পলি। তাহলে যদি ভেঙে নিই আমি, 1 ইন্টু হয়ে গেল 3 দুগুণে 6 মাইনাস 2 মাইনাস 2 ইন্টু হয়ে যাবে 3 দুগুণে 6 প্লাস 1, শেষে হচ্ছে মাইনাস 3 ইন্টু মাইনাস 6 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে কত, 6 থেকে 2 4 গেল, এখানে হচ্ছে 7 মানে মাইনাস 14, আর এখানে হচ্ছে 6 আর 3 9 9 3 27, তাহলে 27 14, এখানে 6 প্লাস হয়ে গেল, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 27 থেকে 4 31 থেকে 14 গেল, তাহলে এটা হয়ে গেল 17। এটা আমার হয়ে গেল 17। ডেল্টা বের করে ফেললাম। এবার আমরা ডেল্টা 1 বের করবো। তাহলে ডেল্টা মান বেরিয়ে গেল আমার কত, এটা মান বেরিয়ে গেল 17। এটা মনে রাখছি আমি। নেক্সট টাইম বের করবো ডেল্টা 1। ডেল্টা 1 কত হবে, এই যে এক্স এর কোএফিসিয়েন্টগুলো আছে এটাকে আমি বের করতে রিপ্লেস করবো এটা দ্বারা। তাহলে 0 5 1 2 3 মাইনাস 2, এটা আমার 17 বেরিয়ে আছে। আরেকটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 2, ভেঙে দিয়ে আমি প্রথম টার্ম 0, অসুবিধা নেই। নেক্সট টার্ম হচ্ছে মাইনাস 2 ইন্টু 10 প্লাস 1, আর শেষের টার্ম হচ্ছে মাইনাস 3 ইন্টু হয়ে যাচ্ছে মাইনাস 10 মাইনাস 3। তো এবার কত আসছে আমি দেখে নিই, মাইনাস হচ্ছে 22 প্লাস হচ্ছে তোমার 13 3 39 ইকুয়াল হয়ে গেল 17। ডেল্টা 1 বেরিয়ে গেল। ডেল্টা 1 এটা নট ইকুয়াল টু 0 বলবো, অতএব একটি মাত্র সমাধান থাকবে। যেহেতু ডেল্টাটা নট ইকুয়াল টু 0, অতএব একটাই সমাধান থাকবে। ডেল্টা 2টা আমি কীভাবে বের করবো দেখে নিই সিমিলার ভাবে। ডেল্টা 2টা কী হবে, 1 3 1 থাকলো, এইটাকে আমি রিপ্লেস করবো এটা দ্বারা। তাহলে 0 5 1, আর নেক্সট হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 2। এটাকেও ভেঙে দেখে নাও, তোমার 17ই আসবে। এটাকে ভেঙে দেখলে তোমরা সিমিলার ভাবে 17 আসবে। এবং যেটা লাস্ট টার্ম আছে সেটাকে এবার আমি বের করবো, সেটা হচ্ছে ডেল্টা 3। ডেল্টা 3টা কীভাবে হবে, ডেল্টা 3টা হবে কীভাবে, 1 3 1 2 3 মাইনাস 2, শেষে যে টার্মটা আছে এইটাকে সেটাকে রিপ্লেস করবো আমি ধ্রুবক পদগুলো দ্বারা, অর্থাৎ 0 5 1। এবার এটাকে ভেঙে দিচ্ছি আমি সিমিলার ভাবে। এটাকেও দেখো ভাঙলে আসবে 17ই আসবে, তোমরা ভেঙে দেখে নেবে। তাহলে 17 পেয়ে গেলাম। অতএব ক্রেমারের নিয়মে পাই, তাহলে এই ডেল্টা পেয়ে গেছি, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 পেয়ে গেছি। অতএব শেষে লিখবো, অতএব ক্রেমারের নিয়মে পাই x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা ইকুয়াল টু 17 বাই 17 ইকুয়াল টু 1, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা ইকুয়াল টু 17 বাই 17 ইকুয়াল টু 1, এবং z ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা ইকুয়াল টু 17 বাই 17 ইকুয়াল টু 1। তাহলে এখানে এই যে এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম 1 1 1, এটাই হবে অ্যান্সার।
এবার তোমাদের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটাতে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে, সেরকম একটা কেস আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখো এখানে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে 6 কোশ্চেন। বলেছে সংক্ষিপ্ত দেখাও যে নিচে সমীকরণ তিনটি অসংখ্য সমাধান আছে। কি দেওয়া আছে? x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1, 3x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 2, আর একটা আছে 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 3। এই সমীকরণ তিনটি অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান থাকলে আমরা ডেল্টাটা বের করে নেবো প্রথমে। তাহলে ডেল্টা এখানে ডেল্টা ইকুয়াল টু কত হবে? 1 3 5 2 4 6 3 5 7। দেখো এখানে আমি যদি এটা এক কাজ করি, তোমরা ভেঙে দিতে পারো সরাসরি। আমি যদি না ভেঙে একটু অপারেশন অ্যাপ্লাই করতে যাই তাহলে আমার একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে এটা থেকে এটা দেখো বিয়োগ করে দিই আমি, তাহলে কত হবে? যদি আমি R1 ড্যাশ সমান করে দিই R1 প্লাস R3 করে দিই, তাহলে দেখো আমার হয়ে যাচ্ছে 6 8 10 3 4 5 5 6 7। তোমরা এইভাবে অপারেশন না করে যদি তোমরা সরাসরি ভেঙে দাও তাহলেও কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আমি অপারেশন করছি একটু সুবিধা হওয়ার জন্য। এবার আমি R1 থেকে 2 কমন নিয়েছি, তাহলে হয়ে গেল 3 4 5 3 4 5 5 6 7। দেখো R1 থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে R1 ইকুয়াল টু R2 হয়ে গেছে। তাহলে এটার মান হয়ে যাবে 0, যেহেতু হচ্ছে R1 ইকুয়াল টু R2। তাহলে ডেল্টার মান 0 হয়ে গেল। বাকি দুটো আমাকে বের করতে হবে। ডেল্টা 1 0 হয়ে গেল। এবার আমি দেখে নেবো ডেল্টা 0 বেরিয়ে গেছে, আমার ডেল্টা 1 বের করে নিই। তাহলে ডেল্টা 1 কত হবে? সিমিলার ভাবে এটা রিপ্লেস করে দেবো, মানে 1 2 3 2 4 6 3 5 7। এটাকেও তোমরা ভেঙে দেখবে, এটার মানও আসবে 0। আর সিমিলার ভাবে ডেল্টা 2 যেটা আসবে সেটার মানটা কত হবে? 1 3 5। এই জায়গাটা রিপ্লেস করে দেবো 1 2 3 দ্বারা, 1 2 3 3 5 7। এটাকেও তোমরা ভেঙে দেখবে 0 আসবে। আর ডেল্টা 3 যেটা পাবো সেটা হচ্ছে কত? 1। ডেল্টা 3টা হবে আমার 1 3 5 2 4 6। আর শেষে যে 3 5 7 আছে সেটা রিপ্লেস হবে 1 2 3 দ্বারা, 1 2 3 দ্বারা। এটাকেও ভেঙে দেখবে 0 আসবে। তাহলে এবার আমরা কি দেখতে পেলাম? যে তিনটে কন্ডিশন যে পেলাম সেটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 0 পেয়েছি, ডেল্টা 1 ইকুয়াল টু, ডেল্টা 2 ইকুয়াল টু, ডেল্টা 3 ইকুয়াল টু 0। অতএব সমীকরণগুলির অসংখ্য সমাধান আছে। প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।